আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয়ে আছেন জনাব A.K.M. পাটোয়ারি। উপস্থাপনায় আছি আমি সিনহা MSI। দর্শক, আমাদের আজকের বিষয়বস্তুটি হচ্ছে অত্যন্ত চমকপ্রদ বিষয়বস্তু, যা হচ্ছে পারিবারিক বন্ধন ও সুপারিশ। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। আরও আছেন জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা। এবং সর্ববায়ে আছেন সাবরিনা শারমিন আসাদ, গৃহিণী ও সমাজকর্মী। জনাব মাহমুদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনি হচ্ছেন আমাদের এই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব এবং অলমোস্ট সব বিষয়ে আপনি বলতে পারেন। এই যে কথা দাঁড়ালো পারিবারিক বন্ধন ও মূল্যবোধ, কী অবস্থা আছে আমরা এখানে? এইটা তো ধরেন সময়ের সাথে সাথে বদলায়। একটা সময়ে গড়ে উঠেছে, সময় যত এগিয়েছে তত এটা কোনো সময় দৃঢ় হয়েছে, ভালো হয়েছে, কখনো জটিলতা হয়েছে, সেটা সমাধান হয়েছে, আবার সামনের দিকে গেছে। আপনি যদি বর্তমান অবস্থার কথা বলেন এবং বাংলাদেশের প্রেক্ষিত বলেন, তো আমি মনে করি যে এখনও আমাদের দেশে পারিবারিক বন্ধন চমৎকার। এখনও পর্যন্ত মানে পরিবারকেই আমরা মনে করি রাষ্ট্র সমাজের একেবারে বেসিক ইউনিট, এবং এটার প্রতি আমরা সবাই সম্মান রাখি, মর্যাদা রাখি, এবং এরকম করে একটা স্লোগান আমরা ফিরে যাও পরিবারের কাছে। আমার অনেক আগের কথা বলছি, আমি যখন ইউনিভার্সিটি পড়ি, ধরেন 30-40 বছর আগের কথা বলবো, তখন মধুমিতা সিনেমা হল ছিল, এখানে একটা প্রিমিয়ার শো ছিল সিনেমার, একটা ছবি ছিল, তার নাম ছিল প্রিমিয়ার ভয়েস। মানে ইউরোপ আমেরিকাতে পরিবারের মধ্যে যে জটিলতা হচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাবার কারণে তাদের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার আলোকে তৈরি করা ছবি। শেষে দেখাচ্ছে জাহাজের নাবিক একজন জাহাজের স্টিয়ারিং ঘুরিয়ে আবার ফিরে যাচ্ছেন পরিবারের কাছে। মানে মেসেজ হচ্ছে গো ব্যাক টু ফ্যামিলি। যেরকমই বলেন না কেন, মানুষ তো খুব স্বাধীন চেতা, মনে করে যে আমি আমার মতো যদি থাকতে পারি, কোনো বদ্ধরের মধ্যে না থাকি, কেউ যদি কোনো জায়গায় আমাকে আটকে রাখতে না পারে, তাহলে সেটাই তো সবচাইতে ভালো। কিন্তু শেষ পর্যন্ত আবার দেখা যায় যখন একদম চতুর্দিক খোলা হয়ে যায়, কোনো টান থাকে না পেছনে, তখন মানুষ বড় নিঃস্ব মনে করে, মনে হয় একা, যেন কেউ তার জন্য নেই, ভাববার কেউ নেই, বলার কেউ নেই। মানে এই যে নিঃসঙ্গতা, এইটাই আবার মানুষকে পরিবারের কাছে টেনে আনে। আমি এই জন্যে মনে করি যেভাবেই হোক না কেন, এখন পর্যন্ত পরিবারের মতো এত ভালো বন্ধন, এত ভালো ইউনিট আমাদের সমাজের মধ্যে নাই। এবং বাংলাদেশের দেশে এইটা কিছু কিছু ব্যতিক্রম তো আছেই নিশ্চয়ই, মানে যে আমরা নর্মালি দেখি তার চাইতে অনেক বেশি অ্যাবনর্মাল কিছু কিছু ঘটনা ঘটে। সেরকম কিছু কিছু ঘটনা সম্প্রতি ঘটেছে। তারপরে আমি বলবো যে পরিবারটাই ভুল, ওইখানেই আমাদের ফিরে যাওয়া উচিত। জনাব শরফুদ্দিন আহমেদ, আপনি ঢাকা বিভাগের কমিশনার। তো মান্না ভাই যে কথাটা বললেন, পারিবারিক বন্ধন, মূল্যবোধ, আমি আপনাকে একটা বিষয় জোর দিয়ে বলবো, এই মূল্যবোধটা আমাদের কতটুকু ধরে রাখতে পেরেছি? মূল্যবোধের বিষয়ে যদি বলি, এইগুলো তো আসলে কতটুকু ধরে রাখার একটা বিষয় হলো যে এটা তো আসলে একটা পরিবর্তনশীল ইস্যুস। যেমন 60-এর দশকের মূল্যবোধ 70-এর দশকে দেখা যাচ্ছে যে একই রকম হয়তো থাকে নাই, চেঞ্জ হয়েছে। সময়ের সাথে সাথে এই মূল্যবোধগুলোর পরিবর্তন হয়। এবং আমাদের দেশের ইতিহাসে যতগুলি বাঁক নিয়েছে, বিশেষ করে যেগুলো টার্নিং পয়েন্ট, যেখানে প্রত্যেকটা টার্নিং পয়েন্টের পরেই দেখা গেছে যে আমাদের সোসাইটিতে এক ধরনের চেঞ্জ আসছে, আমাদের মূল্যবোধের মধ্যে পরিবর্তন আসছে, আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে চেঞ্জ আসছে। তো এটা অবভিয়াস, এটা আসবে। এবং আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি, এইটাও খুব ভালো লক্ষণ না যে আমরা এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছি। তো এই মূল্যবোধের পরিবর্তনটা কতটা ইতিবাচকভাবে হচ্ছে, কতটা নেতিবাচক হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই পরিবর্তনটা অনেক জায়গায় আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সব জায়গায় যে আমরা খুব প্রপারলি এটা অ্যাড্রেস করতে পারছি এবং কীভাবে আমরা পজিটিভ যে চেঞ্জগুলো আছে সেগুলোকে আমরা নিতে পারছি, সেটাও তো সবসময় না। অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আমরা যেভাবে চিন্তা করছিলাম তার চেয়ে হয়তো কিছুটা খারাপ হয়েছে। তো বিষয়টা এই অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে। সাবরিনা শারমিন আসাদ, আপনি গৃহিণী এবং সমাজকর্মী। আপনার পরিবার দিয়ে আপনি বলুন, ওখানে পারিবারিক বন্ধনটা কি পর্যায়ে আছে, মূল্যবোধটা এখানে কীভাবে আপনার এখানে কার্যকরী হচ্ছে? আমার পরিবারে তো আমার বাবা মা ছিল তখন, মানে আমি যখন বিয়ের আগে, তখন তো আমার তেমন কোনো দায়িত্ববোধ বা কোনো কাজ কোনো রকম ছিল না। এখন যখন আমি ম্যারিড হয়েছি, তখন তো আমি একটা নতুন পরিবারে এসেছি
এবং সেখানে আমার শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, ননদরা আছেন। আমি আমার মা এবং শাশুড়ির মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করি না, এবং আমি চেষ্টা করেছি যেন তাদেরকে নিয়ে আমি মানে আমার বোনদের মধ্যে যেন থাকতে পারি, এবং তারাও আমাকে গ্রহণ করার জন্য তারা যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। আর পারিবারিক বন্ধন বলতে আসলে এখন আমার নিজস্ব পারিবারিক বন্ধন যেটা বলতে চাচ্ছি, আসলে জিনিসটা এমন জায়গায় গেছে যে এখন আসলে কেউ কাউকে স্বার্থ ছাড়া আসলে আর ওই বন্ধনটা ধরে রাখতে চায় না। হয়তো যখন যার স্বার্থে দরকার হয় তখন সে খুব বন্ধন দেখায়, আবার যখন স্বার্থ হারায় যায় তখন তার বন্ধনটা টিকায় থাকে না। এই আপনি দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন এখানে, একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন না, এটা আমি আমার মানে আমার নিজের কথা বলতেছি, নট ম্যারিড লাইফের কথা বলছি। এটা না, আমি দ্বন্দ্ব মানে পারিবারিক যেটা কথা বললেন। পারিবারিক দ্বন্দ্বের কথা জি বললাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যারা মাহমুদুর রহমান মান্না, জটিল প্রশ্ন আপনাকে করতেই হবে। এই সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে, রাইসা ধর্ষণ মামলা, মৃত্যু, পাশাপাশি নূরজাহান মৃত্যু, এই দুটা বিষয় আমাদের সামাজিক মূল্যবোধকে যথেষ্টভাবে নাড়া দিয়েছে। একজন রাজনীতিবিদ হিসাবে আপনার মূল্যায়ন কি? মানে দুটো ধরেন দুই রকম জিনিস। আবার সাবরিনা যে কথা বললেন সেটা আর এক রকম। মানে মূল্যবোধের তো কোনো সীমা পরিসীমা নেই। এটা একটা মানে বিস্তৃতিটাই এরকম যে ধরেন মানুষ যে সভ্য হলো, একটা মানুষ একসময় বনে জঙ্গলে থাকতো, কাঁচা মাছ মাংস খেত, বনের ফলমূল খেত। মানে ধরেন আমি আমার ছোটোবেলায় শুনেছি ওয়াজ বলেছে ওই চাঁদে নাকি মানুষ গেছে, চাঁদের গায়ে নাকি পা রেখেছে, মানে চাঁদকে লাথি দিয়েছে, যে চাঁদ দেখে আমি রোজা রাখি, রোজা করি, ঈদ করি, সেই চাঁদের উপরে পা রাখা এটা কোনো কথা হলো? অথচ দেখেন সেই মূল্যবোধ আর এই মূল্যবোধের মধ্যে কত তফাৎ। এই অর্থে আমি বলছি মূল্যবোধ মানে তখন হয় কি ভালো মন্দের সংজ্ঞা বদলে যায়, ভালো মন্দকে আমরা নতুন করে ভাবতে শিখি, কোনটা ভালো কোনটা মন্দ। জনাব শরফুদ্দিন আহমেদ, এই যে কথাটা বলা হচ্ছে, মূল্যবোধ নিয়ে বলা হলো যে পারিবারিক বন্ধনটা, আপনার জীবন অভিজ্ঞতাকে এই বন্ধনটা আপনি কীভাবে দেখছেন? পারিবারিক বন্ধন তো যেটা আমরা শুরুতেই আলোচনা করছিলাম, যে আমাদের দেশে আমাদের যে সামাজিক কাঠামো, যে ফেব্রিক, আমাদের পরিবারটা হচ্ছে আসলে একেবারে বেসিক ইউনিট। যেমন আমি ছোটোবেলায় যখন বড় হয়েছি, আমার ভাই বোনের সাথে আমরা একসাথে বড় হয়েছি। আমি আমার বড় ভাই শার্ট প্যান্ট গেঞ্জি সবসময়ই পরতাম। ও হয়তো ইস্ত্রি করে এনে রাখছে, আমি পরে বাইরে চলে গেছি, তাই সে চিৎকার করতেছে, এই আমার এটা কে নিয়ে গেল। 1 ঘন্টা পরে আবিষ্কার হলে তো আমি নিয়ে বাইরে চলে গেছি। তো এইরকম একটা ধরেন সম্পর্ক পরিবারের ভাই বোন বা আত্মীয় স্বজন সবার সাথে একটা মেলবন্ধন যেটা ছিল, এটা তো খুবই চমৎকার ছিল। আমাদের সোসাইটি যত অগ্রসর হয়েছে আমাদের এটাতে পরিবর্তন আসছে। মানুষ যখন শহর কেন্দ্রিক, শহরে বেশি বসবাস করা শুরু করলো, তখন যে আমাদের গ্রামীণ যে একটা একসাথে একান্নবর্তী পরিবারের যে একটা ধারণা, এখান থেকে আস্তে আস্তে বিচ্যুতি শুরু হয়। যারা শহরে আসে তারা শহর কেন্দ্রিক বা নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। এখানে আবার একটু মানুষের জীবনযাত্রা, আচার আচরণ, চলন বলন একটু ডিফারেন্ট, একটু বিচ্ছিন্নতা থাকে নিজেদের মানুষের মধ্যে পারস্পরিক। যেমন আমার গ্রামে বা আমার এলাকায় বা আমার ইউনিয়নে, আমার উপজেলায় যে কোনো একটা মানুষ মোটামুটি ধরনের পরিচিতি আছে, জিজ্ঞেস করলে সবাই বলতে পারে যে হ্যাঁ এটা এই লোকটা অমুক, তার বাড়ি অমুক জায়গায়, তার আত্মীয় স্বজনরাই। কিন্তু ঢাকাতে দেখা গেলো এক ফ্ল্যাটের লোক পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করে, কেউ কাউকে চিনছে না। তো এই যে ধরেন একটা বিচ্ছিন্নতা, এটা সোসাইটির এটা প্রভাবটা আস্তে 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 দেখা গেছে যে একদম পরিবার পর্যায়ে পর্যন্ত চলে গেছে। যেমন এখন আমরা কি দেখি যে বাচ্চাদের মধ্যে যে একটা প্রবণতা, হয়তো স্কুল থেকে আসার পরে হয়তো সে ফোনের মধ্যে হয়তো তার রুমে যে এই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যে একটা ইন্টারাকশন করা, এটার প্রবণতা বা ইয়াটা অনেক 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 কমে আসছে। যেমন 80-র দশকে বা তারপরেও বাসায় তো একটা টিভি ছিল, অন্য কোনো বিনোদনের ইয়ে ছিল, সবাই ড্রয়িং রুমে একসাথে জড়ো হতো। আমি আপনার এখানে আসবো, বাসায় একটা টিভি ছিল সেটা বলতে। সাবরিনা শামীম আসাদ, এই যে ঘরের ভিতরে যে কথাটা বলা হচ্ছে, যেটা মান্না ভাই বললেন, আমাদের স্বপ্ন বলতেছেন, জিনিসটা হচ্ছে যে পরিবারের যে বন্ধনটা আগের মতো নেই। জি, কেন যেন ছুটে যাচ্ছে, ধরে রাখা যাচ্ছে না। আপনার কি মনে হয়? পরিবারের বন্ধনটা ছুটে যাচ্ছে এটাও যে ঠিক, এটাও কিন্তু আবার যে এটা ভুল এটাও না। কারণ অনেকে
আমার বাবা মা যখন আমার বাবা মাদের সময় দেখেছি, তারা সবাই সবসময় একসাথে থাকতো এবং সবাই সবার খোঁজ খবর রাখতো বা যোগাযোগ থাকতো, ভাই বোনদের মধ্যে যোগাযোগ, আন্ডারস্ট্যান্ডিং, সবসময় যোগাযোগ, কানেক্টেড থাকতো। কিন্তু এখন একটা এমন সময় হয়েছে যে বাবা মা যদি গ্রামে থাকে এবং ছেলে মেয়ে শহরে থাকে, যদি এই জাস্ট ফোনের মাধ্যমে কথা হয় শেষ, বা অনেকে খোঁজেই নেয় না, গ্রামে বাবা মা যে আছে তাদের খোঁজ নেয় না, কখনো তাদের যদি প্রয়োজন হয় তাদেরকে ওষুধের টাকাও দেয় না এমনও হয়, বা তারা কখনো নাতি নাতনি দেখতে আসতে চায় যে আমি আমার একটু নাতিকে দেখে আসি, তখন তারা বলে না এখন এসো না, আমার তো জবের কারণে আমি ব্যস্ত। মানুষের এখন মন মানসিকতাটাই কেমন যেন অন্যরকম হয়ে গেছে। এটা কেন হয়েছে, এটা আসলে সময়ের কারণে নাকি অন্য কোনো কারণে, এটা আসলে আমার জানা নেই, কিন্তু মানুষের নৈতিকতার জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে। আমার তো মনে হয় যে এটাই, যেমন একটা বাচ্চা স্কুল থেকে যাচ্ছিল, যেতে যেতে ও অ্যাক্সিডেন্ট করছে, তো রিক্সাওয়ালা ওকে নিয়ে হসপিটালে গেছে, ডাক্তারকে অনেকবার ফোন দিচ্ছে, ডক্টর ফোন রিসিভ করে না, তো সে বসে আছে। ডাক্তারটা যখন বাসায় গেছে, যাওয়ার পরে তখন দেখছে যে তার ছেলেটা বাসায় আসে নাই, সে স্কুলে খোঁজ নিতে গেছে, নেওয়ার পরে সে হসপিটালে গেছে, যে দেখলো যে বাচ্চাটা মারা যে গেছে সেটা তারই বাচ্চা ছিল। তো সে জায়গায় যদি সে নৈতিক থাকতো এবং ঠিক মতো যেত, সেটা অন্য কারো বাচ্চাও হতে পারতো বা অন্য কারো যে কোনো কারো হতে পারতো, কিন্তু তার সেখানে নৈতিক হওয়া উচিত ছিল। এটা বলে আমার মনে হয় যে আপনাকে ধন্যবাদ। আসবো জনাব মাহমুদুর রহমান, আপনি একজন পিতা, আপনার একটা সন্তান, আপনার একজন স্বামী। ধরুন আপনার সংসারে আমি চিন্তা করি, এই যে বন্ধনটা ছিল, পিতা হিসেবে কি মনে হয় যে আপনার সন্তানরা যারা ছিলেন, যারা আশেপাশে আছেন, বা বন্ধনটা কীভাবে আছে, এটা কি ব্যাখ্যা দেবেন আপনি? না, আমি কিন্তু আপনি যে প্রশ্নটাকে করেছেন এই প্রশ্নের সাথে যাব না। আই হ্যাভ এ নাইস ফ্যামিলি। আমার ছেলে মেয়ে কেউই দেশে থাকে না, কিন্তু ওরা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখে। তারা দুজনই বাইরে চাকরি করে, লেখাপড়া করেছে ওখানে, দে সেটল দেয়ার। এবং ধরেন যে প্রায় প্রতিদিন যদি নাও পারে, সপ্তাহে একদিন, দুদিন, 3 দিন যখনই পারে। আর এখন তো অনলাইনে কথাবার্তা বলা যায়, ভিডিওতে কথাবার্তা বলা যায়, ফলে আমি খুব অনুভব করি না যে তারা আমার থেকে অনেক দূরে আছে, বিকজ আমি দেখছি তাদেরকে রেগুলারলি। ফলে ছেলে মেয়ের সাথে আমার ওই রকম গ্যাপ হচ্ছে না। 2 নম্বর কথা, ধরেন আমার ছেলে মেয়ে দুটোই কানাডাতে থাকে। ওরা গেছে লেভেলে গিয়ে, এবং এখন কিন্তু 10, 12, 15 বছর মতো হয়ে গেছে ওই জায়গাতেই আছে। কিন্তু তারপরেও তারা দেশের সাথে কানেক্টেড আছে। তারা বাবা মাকে খুব ফিল করে। আমি যেমন আমার পিতামাতাকে ফিল করি, আমার বাবা মাকেও বেছে নেই। আমার বাবা মা খুবই নিম্নবিত্ত মানুষ ছিলেন। আমার বাবা একজন সাধারণ সরকারি কর্মচারী ছিলেন। খুবই স্ট্রাগল করে আমরা বড় হয়েছি। ফলে ওই যে স্ট্রাগলটা করেছি, ওই স্ট্রাগলের বোধটা এখন আমার মধ্যে আছে। আমি আমার বাবাকে খুবই সম্মান করি, লাইক বাই চিলড্রেন যে আমাকে সম্মান করে, এরকম সম্মান করি। আমার পরিবারের মধ্যে আমি এই সমস্যা দেখছি না যে আমরা পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। যে প্রশ্নটা আপনি অনেকে করেছেন, এটা হয়েছে কি, ধরেন আমাদের দেশের অর্থনীতি যেরকম করে এগোয়, আমাদের পরিবারের অর্থনীতি যেরকম এগোয়, এখন ছেলে যদি বাধ্য হয়ে যে চাকরি করার জন্য সে বিদেশ চলে গেল, এবং সেই বিদেশ যাওয়ার পরে ছুটি পেল না। যেমন আমি মাঝে মাঝে দেখি যে আমার বন্ধু বান্ধবদের কোনো একজন মারা গেছে, কেউ তার ছেলে বা তার নিকট কেউ মানে মৃত মানুষটাকে দেখতেও আসতে পারলো না, কেন ছুটি পাই নাই। পরশু দিন এক জায়গায় আমার একটা দাওয়াত ছিল, সেইখানে গেছি। আমার এক বন্ধুর সন্তান, সে বলল যে আমি মাত্র 10 দিনের ছুটি পেয়েছি, ঈদের উপলক্ষে ছুটি পাওয়ার কথা ছিল, সেই ছুটি আমি পেতেই পারিনি। তো ওই রকম যেরকম হয় আমাদের এখানেও হয়। ধরেন আগে কি হয়, আমরা গ্রামে থাকতাম, গ্রামের মধ্যে একান্নবর্তী পরিবার চাচা মামা যারা যারা ছিল একসাথে থাকতো, সেইটা একরকম। আর এখন আবার ওই পরিবারই ভেঙে একজন ঢাকায় চলে এসছে, যে ঢাকা চলে আসছে সে আবার যদি মনে করে তার গ্রামের বাড়িতে যেতে চায়, তাহলে সপ্তাহে যেদিন ছুটি থাকে ওই দিন যায়, বাকি দিনগুলো যায় না। এখন ধরেন পরিস্থিতি অনেক ভালো হয়েছে, কিন্তু 15-20 বছর আগে হয়তো এমন হতো যে তখন তার কাছে ফোনও ছিল না, মোবাইল ফোনে এত বেশি বিস্তার লাভ করেনি, তখন আপনি দূরত্বটা বেশি বোধ করতেন। কিন্তু এখন আপনি যদি এই ইউনিটটাকে ওরকম করে চিন্তা করেন যে কত দূরে দূরে আছি আমরা, মোটেই না। আমি লন্ডন থেকে 5 মিনিটের মধ্যে কথা বলতে পারছি, আগে হয়তো 2 দিন চেষ্টা করে পারতাম না। চাইলে আমি তাকে দেখতে পাচ্ছি। ফলে এখন আপনার নৈকট্যটাকে আর একভাবে ভাবতে হবে, এবং বন্ধনটাকেও আপনি যদি আগের মতো মনে করেন ওই জড়িয়ে ধরে কান্নাকাটি করলাম, খালি দুঃখ প্রকাশ করলাম, এরকম করলেই কোনো লাভ হয় না। আমি আমার ছোটো ভাইকে নিয়ে চিকিৎসার জন্য গেছিলাম থাইল্যান্ডে। একটা হসপিটালে দেখলাম দেয়ালের মধ্যে লেখা আছে যে পেশেন্টের জন্যে কেঁদে কেঁদে 1 বালতি পানি ফেলার চাইতে বরঞ্চ তার জন্যে
পথ্য এবং টাকা জোগাড় করাটা বেশি কাজের হবে। দ্যাট ইজ দ্য ট্রুথ। আপনি বলতে পারেন এর মধ্যে তো কোনো ভালোবাসা নাই, এর মধ্যে টাকার ইয়ের কথা আছে, কিন্তু টাকা ছাড়া তো বাঁচবে না, সেটাও আপনাকে বাদ দেবে। দুটো মিলবার পরে যদি আপনি বলেন যে তার কি কোনো ফিলিং আছে, আমি ফিলিংয়ের সংকটটা ওরকম দেখছি না। আপনি আমাকে রামিসার ইয়ের কথা জিজ্ঞেস করেছিলেন, নূরজাহান বেগমের কথা। ওই জায়গাতে যদিও নূরজাহান বেগমের স্টোরিটা তো আমি জানি না, ভাই আরও ভালো বলতে পারবেন এটার এক্স্যাক্ট স্টোরিটা কী, কিন্তু রামিসার কথা যদি ওরকম করে নিয়ে আসেন, তাহলে মানে শিশু কয়েকটা বড় হচ্ছে, ওদের অরিজিনটা খোঁজেন। আমি জানি আজকেই তো ফাঁসি রায় হয়ে গেছে দুইজনেরই, শুধু ফাঁসি দেওয়ার মধ্যে যদি মনে করেন যে আবার দায়িত্বটা শেষ হয়ে গেল, একটা 7 বছরের শিশু বা 15 বছরের একটা কিশোর, সে 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করবার চিন্তাটা পেল কোত্থেকে? তার তো এটা আসবারই কথা না। অথবা ধরেন 12 বছরের একটা শিশুর পর্যন্ত এইরকম অভিযোগ পর্যন্ত আসলো কোত্থেকে? আপনি সামাজিকভাবে যদি সেই কারণটা খুঁজে বার না করেন, তাহলে এটা কোনোদিন আপনি উচ্ছেদ করতে পারবেনই না। আপনাকে বার করতে হবে যে ও হয়তো তার পরিবারের সেই পরিবেশের মধ্যেই এরকম কিছু শিখেছে, হয়তো তার পরিবারের মধ্যে ওই ধরনের শিক্ষা দেওয়াই হয়নি যে অন্য একটা মেয়েকে দেখলে যে তার মধ্যে একটা লালসা আসতে হবে, আর সেটাই সে চরিতার্থ করতে যাবে না, তাহলে সে মানুষই থাকে না। তাহলে শেষ পর্যন্ত তার জীবনে যে কত বড় দুর্যোগ নেমে আসতে পারে সেইটা তাকে শিক্ষাই দেওয়া হয়নি। হয়তো তাকে যদি বোঝানো হতো যে তুমি সাময়িক একটা আকাঙ্ক্ষার চরিতার্থ করবার জন্য যে কাজ করতে যাচ্ছ, তার জন্য তুমি সারা জীবন যে পঙ্গু হয়ে যাবে, এটা তাকে শেখানোই হয়নি। তো এরকম করে আমি বলতে চাইছি যে মূল্যবোধ ব্যাপারটাও তো চর্চাও করবার বিষয়, আর শিক্ষা দেবার বিষয়। ওটার উপরে যদি শিক্ষা দেওয়া হতো, তাহলে আমি মনে করি আমাদের দেশে এখন পর্যন্ত যে পরিবার আছে, আপনি একটা দুটো দেশে হয়তো পাবেন, গরিব দেশগুলোতে। উন্নত দেশগুলোতে এখন এরকম করে পরিবার দেখেই না। ওই দেশে বাবা মাকে ট্রিট করে আরেকভাবে, কিন্তু তার মানে ওদের যে ভালোবাসার অভাব আছে, ওই রকম করে আমি মানে গড়পড়তে অভিযোগ করবো না। আমি বরঞ্চ বলবো যে একদম পরিবেশ সময়ের সাথে সাথে আপনি পরিবার এবং রাষ্ট্র সব কিছুকে মিলে যদি চিন্তা করেন, তাহলে বেশি হবে। লাস্ট একটা কথা বলি, একটু রাজনৈতিক হবে, আমি নিজে রাজনীতি করি বলি উদাহরণটা আসলো। দেখেন, আমি আজ থেকে 4-5 বা 3-4 বছর আগে পর্যন্ত শুনতাম যে এই সমাজের যুবকরা, এদের খালি নিজেদের ধান্দা, ওরা স্বার্থপর, ওরা নিজেদের ছাড়া কোনো কিছু ভাবে না, ওরা কেরিয়ার দেখে, তারা কোন টাকাতে গেলে টাকা কামাই করতে পারবে, ভালো চাকরি পাবে, ভালো একটা বিয়ে করতে পারবে, সংসার করতে পারবে, এইসব ভাবে। অথচ 24 সালে দেখেন এই যুবকরা, এই মেয়েরা বাংলাদেশে যে ইতিহাস তৈরি করলো, সারা পৃথিবী তাকিয়ে দেখবার মতো একটা বিষয়, ওটা আসলো কোত্থেকে? ওই মূল্যবোধটাও কোনো জায়গা থেকে তৈরি হয়েছে। সেইটা খুঁজে বার করে যদি চর্চা করা যায়, আমি মনে করি উই হ্যাভ ডিসেন্ট লাইফ। আপনাকে ধন্যবাদ। জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, আপনার কাছে একটা একদম স্পষ্ট কথা জানতে চাচ্ছি, সেটা হলো এই যে নূরজাহান বেগমের যে উনি মারা গেলেন, তার 3টি সন্তানই কিন্তু উচ্চশিক্ষিত এবং একজন বোধহয় সরকারি প্রশাসন আছেন। তো এই ধরনের উচ্চশিক্ষিত, যাদের শিক্ষার কোনো ত্রুটি ছিল না, মূল্যবোধ ত্রুটি ছিল না, তো যে ঘটনাটা ঘটলো, এটার ভিতরে সমাজে কী পেল, কী জানতে চাইল না? শিক্ষিত অশিক্ষিত পার্থক্যের কোথায় চলে আসে? না, ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে আমরা শিক্ষিত মানুষের কাছ থেকে অনেক বেশি সেন্সিবল এবং সোসাইটির প্রতি অনেক বেশি কমিটমেন্ট, এটা প্রত্যাশা করি, কিন্তু এটা সবসময় সত্য হবে এটা হয়তো না, এর মধ্যে ব্যত্যয় আছে। আমরা তো এমনও দেখেছি যে বৃদ্ধ বাবাকে একদম মাথায় করে ডাক্তারের কাছে নিয়ে এসছে, আবার কাঁধে করে নিয়ে যাচ্ছে, এটাও যেমন দেখেছি অন্তত সাধারণ মানুষের মধ্যে। আবার উচ্চশিক্ষিতের মধ্যে আমরা দেখছি যে পাশের ফ্ল্যাটে হয়তো মা মৃত্যু হয়ে গেছে 6 দিন 7 দিন, আমরা পাশে থেকে হয়তো জানতে পারছি না। তো এটা একেবারেই শিক্ষার সাথে সম্পৃক্ত করে চিন্তা করা যাবে এইরকম না। এটা শিক্ষা তো অবশ্যই এটা একটা, কারণ শিক্ষার মাধ্যমে তো মানুষের এক ধরনের পরিবর্তন আসে, চিন্তা চেতনায় পরিবর্তন আসে। এটা পরিবারটা কিভাবে আসলে গড়ে ওঠে, কিভাবে একটা বাচ্চা একটা পরিবারের মধ্যে বড় হয়, 3টা সন্তানই কিন্তু একই অবস্থা। একই অবস্থা। এর মধ্যে একজন কানাডাতে থাকেন, 3 জন হয়তো 3 জায়গায় অবস্থান করেন। না, তারপরেও যেটা আমি মান্নাবের সাথে যুক্ত করতে চাই যে আমাদের পারিবারিক বন্ধনের বিষয়টি এখন ওইটা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদেরটা ইউনিক। যেমন আপনি দেখেন 2টা ফেস্টিভ্যাল যখন হয়, এই ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ মানুষ গ্রামে চলে যায়, একদম তার যে নারীর টান যেখানে সেখানের মধ্যে। যাওয়ার ধরনটা কি? ট্রেনের ছাদে উঠে, বাসের ছাদে উঠে, ট্রাকে উঠে, বৃষ্টি ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে কিন্তু থামাতে পারে না, সে কিন্তু চলে যায়। আমরা যখন বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দেখি যে বলে যে আপনি এইভাবে যাচ্ছেন, বলে কিছু করার নাই, যেতেই হবে।
মানে কোনো কিছুই তাকে কিন্তু থামাতে পারে না। পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন এটা। আবার অনেক আছে হয়তো ঠিক ঢাকা শহরে অবস্থান করছে, ঢাকাতেই হয়তো বাবা মা আছে বা অন্য আত্মীয় স্বজন আছে, হয়তো যোগাযোগ হচ্ছে না। তো এটার একেবারে সরলীকরণ করা খুব ডিফিকাল্ট। তো যে বিষয়টা আপনি সামনে নিয়ে আসছেন আমাদের নূরজাহান বেগমের, এটা খুবই আনফর্চুনেট, এবং এটা খুব সচরাচর সবসময় হচ্ছে সেটাও বলা যাবে না। এটা একটা এক্সেপশন হিসেবে আমি দেখতে চাই। এবং যারা এটার সাথে ওনার যে সন্তানরা যারা ছিলেন তারা কেন এটা করেন না, এটা ভাববার বিষয় আছে। আমার মনে হয় যে সমাজ বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক কাজ করার জায়গা আছে। এটা আমাকেও ভাবায়। ভিতরে এমন কিছু আছে যেটা আমরা জানি না, এক্স্যাক্টলি। ইতিহাসটা অন্যরকম হতে পারে। আপনাকে ধন্যবাদ। সাবরিনা, শারমিন, জি, এই যে দুজন বক্তা সুন্দরভাবে কথাগুলি বললেন, মেইন কথা তো একটাই, শিক্ষিত হচ্ছে বাইরে চলে যাচ্ছে দেশের ব্যাপার হচ্ছে যে এখন সায়েন্স টেকনোলজি এমন একটা পর্যায়ে গেছে, যেটা মাহমুদুর রহমান সুন্দরভাবে বললেন, যে সন্তান যেখানেই থাক জি, তার সাথে আমার 5 মিনিটে কথা হয়ে যেতেছে, ফিজিক্যালি দেখতে পাচ্ছি তাকে আমি। এতে কিন্তু বন্ধনটা কিন্তু আগের চেয়ে আরও বেড়ে গেছে, কিন্তু কাছাকাছি হয়েছে। ভূগোল কিন্তু ভৌগোলিক পর্যায়ে নাই এখন। ঠিক এই অবস্থার ভিতর দিয়ে এই বন্ধনটাকে আমরা আরও কীভাবে সুন্দর করতে পারি? যেমন স্যার বললেন যে কথাটা, যে আমি ফিল করতেছি না, বা অনেক দূরে আছে আমার ছেলে মেয়ে, আমি তো চাইলেই 2 মিনিটে ফোনে কথা বলতে পারি, এটা তো মানে স্যার ফিল করে, কিন্তু অনেক বাবা মাই কিন্তু এই জিনিসটা ফিল করে না। যেমন গ্রামের বাবা মা, যেমন তারা কিন্তু এটা ফিল করে না, যে ওনারা কেমন চায় যে আমি আমার ছেলেকে তো বড় করেছি, মানুষ করেছি, ছেলে ভালো লিড করতেছে, লাইফ লিড করতেছে, আমি তার কাছে যে একটু থাকবো না, আমি আমার নাতিপুতির সাথে একটু থাকবো, একটু সময় কাটাবো। কিন্তু তখন দেখা যায় যে কোনোভাবে হয়তো বা তাদেরও কোনো সীমাবদ্ধতার কারণে তারা আনতে পারে না, বা অনেক সময় অ্যাভয়েড করে যায়। তো এটাতে বাবা মা কষ্ট পায়, তখন বলে না, তখন যেটা শুধু এই ফোনের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, তারাই এই দূরত্বটা ফিল করে। কিন্তু এটা আমার ক্ষেত্রে হলে হয়তো আমি ফিল করতাম না যে হ্যাঁ ছেলে দূরে আসছে, আমি একটু স্যারের সাথে একমতে, আমি যে ফোনে 5 মিনিটে তো আমার কথা হচ্ছে, আমার কেন দেখা করতে হবে। কিন্তু এটা আমাদের ক্ষেত্রে না হলেও অনেকজনের ক্ষেত্রে এই জিনিসটা অনেক দূরত্ব তৈরি করে ফেলে তাদের মাঝে, এবং তাদের মূল্যবোধের জায়গা থেকেও ছেলে মেয়েদেরও ভাবা উচিত যে আমার বাবা মা আমার জন্য এত কিছু করেছে, আমি তাদের জন্য এইটুকু তো স্যাক্রিফাইস করতে পারি। জনাব মাহমুদুর রহমান, 1 কোটি লোক থাকে দেশের বাইরে, প্রবাসী, এবং তারা সবাই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে দেশে বাপমার জন্য, এই পারিবারিক বন্ধনের জন্য। এবং আপনি সুন্দরভাবে বলেছেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদেরকে একদম এত নিকটে এনেছে, আমরা ফিল করি না যে আমার ছেলে, আমার মেয়ে বা আমার চাচা দাদা কোথায় আছে। এই যে আপনি একটা কথা বললেন, আমি তো মনে করি এটা একটা সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলেছেন। এর সাথে আপনি কী যোগ করতেছেন? ওনার কথা দিয়ে বলি, সাব্বিরে যেরকম করে বললেন, মানে হয় কি, ধরেন যা আমি পছন্দ করি তাকে তো আমি কাছে পেতে চাই, আমার ছেলেকেও আমি কাছে পেতে চাই, মেয়েকে কাছে পেতে চাই। কিন্তু জীবনটা তো এরকম নয় যে আমি যা চাই তাই করতে পারি, এটা বুঝতে হবে। জীবনটা একটা সংগ্রামের মধ্যে দিয়েই এসছে, এবং জীবনটা যাপনও করছি একটা সংগ্রামের মধ্যে দিয়ে। এই সংগ্রামটাই আমি উপেক্ষা করব, এটাকে আমি বাদ দিয়ে দেবো, সেরকম কিন্তু আমি করতে পারবো না। সেই বিষয়টাকে ধরে যদি বলেন, তাহলে আমি বলছি যে তারপরে পরিবারের বন্ধনটা টিকে রাখা যায়। এর মধ্যে খারাপ মানুষ আছে, সেটা তো অন্য উদাহরণ। একটা ছেলে তার মাকে দেখেই না, সে যথেষ্ট পয়সা কামাই করে, তারপর তার পিতা অভুক্ত থাকে, এটা যদি ও তো মানুষের জাতি হলো না। ওইটা নিয়ে আমরা এখানে আলোচনা করে কোনো লাভ নেই, ওটার আমরা প্রশ্রয়ও দিতে চাই না, ওইটা জনগণকে আমি শেখাতেও চাই না যে দেখো মানুষ কত খারাপ। আমি বলি যে খারাপ লোককে তুমি খারাপভাবে দেখো, তার সাথে যাতে তুমি না যাও। যেমন ধরেন এই যে নূরজাহান বেগমের কথাটা আসলো না, আমি খুবই কষ্ট পেয়েছিলাম ঘটনাটা দেখে। আমি নিজেও একটা টকশো যেহেতু করি, সেই টকশোর মধ্যে আমি এটা আনতে চেয়ে পরে আনলাম না। আমার নিজের মনে যে আমার একটু জানা দরকার, কারণ ওই মহিলা ওই মেয়েটার কাছে থাকতেন, সেটা তো ফ্যাক্ট। তো মেয়েটা তার মাকে তো সাথে রেখেছে, সেই মেয়ে তাকে 4 দিন ধরে দেখে না, তাহলে রাখলো কেন? তাকে তো বাইরে বের করে দিতে পারতো, অন্য জায়গায় রাখতে পারতো। এই চিন্তা থেকে আমি একটা ডাবল মাইন্ডেড হয়ে গেলাম। তারপরে আমি সাংবাদিকদের কাছে যখন খবর নিতে গেলাম, তখন অনেকে এরকম করে বললেন যে মহিলার একটু বোধহয় মাথায় কোনো সমস্যা ছিল, যে কারণে তিনি একা থাকতে ভালোবাসতেন, উনি ভয় পেতেন তাকে কেউ মেরে ফেলবে, কেউ কাছে আসলেও তিনি তাকে গালাগালি করতেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই কেসটা আপনাকে আরও ডিপলি বুঝতে হবে, এটাকে কোনো উদাহরণ করা উচিত হবে না। বরঞ্চ আমি ওইটাকে উদাহরণ করতে চাই, যখন আমি দেখি যে বিদ্যাসাগর মানে সেই সময় নদীতে ঝাঁপ দেয়, যখন ভাই যেরকম করে বললেন না, এটা সোজা কথা নাকি বলেন, প্রত্যেকটা ঈদ যাত্রাতে কতগুলো করে মানুষ মারা যায়, তারপরে বাবা মাকে দেখতে যায়,
পৃথিবীর কোনো জায়গায় আছে নাকি এরকম? এটা তো একটা উদাহরণ। এই জিনিসগুলো আমরা যদি নিজেরা খালি নিজেদের সমালোচনা করি যে আমরা কত খারাপ, আমরা কত খারাপ কাজ করছি, তাহলে আমরা নিজেরা খারাপের দিকে যাব। বরঞ্চ আমরা দেখব আমরা খারাপ থাকলেও ভালো পরিমাণ কত বেশি, কত আরও বেশি ভালো করা যায়, সেরকম করে যদি দেখি না, তাহলে আমি বলবো আজকে আমাদের দেশে পারিবারিক বন্ধনটা কোনো বড় সমস্যা আকারে দেখাই দেয়নি। একটা দুটো কেস ধরে আমরা যদি সেটাকে বড় করি, তাহলে আমরা নিজেদের প্রতি একটা ইনজাস্টিস করব। বরঞ্চ হয় একটা দুটো কেস দেখে আপনি বরঞ্চ শেখাবার চেষ্টা করেন। যেমন এই যে শিশু ধর্ষণ, এইটা মানে কেবল যে মেয়েদের উপরে হচ্ছে তা তো না, বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, সেসব জায়গাতে আমরা অভিযোগ শুনছি না। তাহলে এইটা দেখেন যে বন্ধ হতে পারে কিভাবে, এটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে। নারী নির্যাতন যেরকম করে হচ্ছে, যে জাতি নারীকে সম্মান করতে পারে না, সে জাতি উন্নতির কোনো আকাঙ্ক্ষা করতেই পারে না। বিকজ আলটিমেটলি আপনি যাকে প্রেয়সী মনে করছেন, যাকে মনে করছেন কামড়ার বস্তু, সেই নারী আপনার মাও তো বটে, আপনার বোনও বটে। এই দুটো সম্পর্কের মধ্যে যে ইয়েটা আছে, বিষয়টা আছে, সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে যে খারাপ প্রবৃত্তিগুলো সেটা আস্তে আস্তে হয়তো কন্ট্রোল হবে। আমি কথা বলবো না যে কোনো সময় মানুষের এরকম কাম ইচ্ছা জাগবে না, কোনো সময় মানুষের ধর্ষণের ইচ্ছা জাগবে না, কোনো সময় মানুষের খুনের প্রবৃত্তি, চুরের প্রবৃত্তি, লুটের প্রবৃত্তি হবে না, তা না। মানুষ ভালো মন্দ মিলে, কিন্তু আমাদের সংগ্রামটা হচ্ছে সব সময় ভালোটাকে সামনে আনা এবং খারাপটার নিন্দা করা, খারাপটা যাতে না হয় সেই পথে যাওয়া। আমি মনে করি আমরা আমাদের সমাজে যৌথভাবে সবাই মিলে এই চেষ্টা যদি করি, তাহলে আরও এগিয়ে যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। আমরা এখন আলোচনার শেষ পর্যায়ে আছি। আপনি মাহমুদুর মান্না, জনাব শরফুদ্দিন আহমেদ এবং সাবরিনা শারমিন, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, তিনজন বক্তা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং তাদের প্রত্যেকটা ব্যাখ্যা অত্যন্ত যৌক্তিক ছিল। বিশেষত মাহমুদুর মান্না যে কথাগুলি বলেছেন, কথাগুলি মনে রাখার মতো। কিন্তু আমরা কিন্তু যে যত দূরেই থাকি, আমরা কাছে আছি, কিন্তু এই একই সাথে প্রযোজ্য যেটা হচ্ছে, যে কথা তিনি বললেন, সমাজে অনেক কিছু ঘটবে। আমরা দু চারটা উদাহরণকে নিয়ে আমরা বলবো না যে সমাজ খারাপ হয়ে গেছে, পরিবার খারাপ হয়ে গেছে, তা না। সত্য কথা বলেছেন শরফুদ্দিন আহমেদ, তিনি ভালোভাবে বলেছেন যে এই ঘটনার পিছনে কিছু কারণ আসলে তো আমরা জানি না তো সব কিছু। সুতরাং যেটু শুনেছি সেটি সব না। কিন্তু কেন 4টা সন্তান তার বিরুদ্ধে চলে গেল, কেন তার সাথে সম্পর্ক হলো না, কেন মেয়ের বাসা থাকতো সে, মেয়ে তো তাকে ছেড়ে যায়নি, তো এগুলো তো আলোচনার বিষয় আসবে। সব কিছু মিলে যেটা সত্য সেটা হলেই এখনও বাংলাদেশ পারিবারিক বন্ধনে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় এখন একটা উদাহরণ, এবং এই উদাহরণটা আমরা রাখতে চাই, আমরা আরও এটা ব্যক্ত করতে চাই। মূল্যবোধ আমাদেরকে বলা হয় সময়ের সাথে সাথে তাল মিলে চলছি, মূল্যবোধ এমন পর্যায়ে যায় নাই যে সমাজ ধ্বংস হয়ে গেছে। আমরা কিন্তু এখনও বিশ্বাস করি বাংলাদেশ সারা পৃথিবীতে পারিবারিক বন্ধন মূল্যবোধে এখন আগায় আছে, সামনে আগায় থাকবে। ধন্যবাদ।